বাংলা ছোট গল্পের ইতিহাসে কিছু নাম আছে যারা নিঃশব্দে কিন্তু গভীরভাবে সাহিত্যকে বদলে দিয়েছেন। তারা হয়তো তাত্ত্বিক বিপ্লবী নন, কিন্তু পাঠকের হৃদয়ে বাস্তব জীবনের যে সূক্ষ্ম স্পন্দন তা ধরতে পেরেছেন নিপুণ হাতে। প্রভাত কুমার মুখোপাধ্যায় ঠিক সেই ধরনের একজন কথাসাহিত্যিক। রবীন্দ্র যুগে থেকেও যিনি নিজের স্বতন্ত্র জায়গা করে নিতে পেরেছিলেন এবং যাকে সমকালীন সাহিত্য সমালোচকেরা আখ্যা দিয়েছেন বাংলার মোপাসা নামেই। কিন্তু প্রশ্ন হলো, কেন এই তুলনা? ফরাসি ছোট গল্পকার গিদা মোপাসার সঙ্গে প্রভাত কুমারের সাদৃশ্য কোথায়? এই গল্পে আমি কমল ঠাকুর আজ সেই অনুসন্ধান করব। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সাহিত্য জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বাস্তব জীবনের প্রতি তার অনমনীয় আনুগত্য। মোপাসার মতোই তিনি বিশ্বাস করতেন গল্পের জন্য আলাদা কোনো অলৌকিক জগৎ বানাতে হয় না, মানুষের দৈনন্দিন জীবনই যথেষ্ট। যদি লেখকের চোখ তীক্ষ্ণ ও অব্রবেদী হয়। মোপাসার গল্পে যেমন আমরা দেখি গ্রামীণ সমাজ, মধ্যবিত্তের ক্ষুদ্র স্বার্থ, লোভ, ভণ্ডামি, প্রেমে ব্যর্থতা, হঠাৎ মোড় নেওয়া নিয়তি, ঠিক তেমনি প্রভাত কুমারের গল্পেও উঠে আসে বাঙালি জীবনের আটপৌরে বাস্তবতা। তার চরিত্ররা কেউ রাজা নয়, কেউ দেবতা নয়, তারা আমাদেরই প্রতিবেশী, আত্মীয়, পরিচিত মানুষ। এই বাস্তববাদী তাকে বাংলার মোপাসা করে তুলেছে। দ্বিতীয় যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল হাস্যরসের ব্যবহার। মোপাসার গল্পে হাসি কখনো নির্মল, কখনো নির্মম। সেই হাসির আড়ালেই থাকে সমাজের নিষ্ঠুর সত্য। প্রভাত কুমারের গল্পেও হাসি আছে, কিন্তু তা কখনো কৃত্রিম নয়। তার হাস্যরস আসে পরিস্থিতি থেকে, চরিত্রের দুর্বলতা থেকে। তিনি মানুষের লঘু দিকগুলো নিয়ে হাসেন, কিন্তু বিদ্রুপ করেন না। এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করা খুবই কঠিন। এখানেই তার সাফল্য। প্রভাত কুমারের গল্পে আমরা দেখি স্বামী স্ত্রীর দাম্পত্য টানা পড়েনি, যৌতুক, মধ্যবিত্ত নারীর অসহায়তা, পুরুষের অহংকার, সামাজিক ভণ্ডামি সবই উঠে আসে হাস্যরসের আড়ালে। মোপাসার মতোই তিনি বিশ্বাস করতেন হাসি কখনো কখনো সবচেয়ে তীক্ষ্ণ অস্ত্র হয়। তৃতীয় মিল হল সংক্ষিপ্ততা ও কাহিনীর শৈল্পিক নিয়ন্ত্রণ। মোপাসা ছোট গল্পকে অপ্রয়োজনীয় বর্ণনা থেকে মুক্ত করেছিলেন। গল্প যেন একটি নিখুঁত যন্ত্র, যার কোনো অংশই অকার্যকর নয়। প্রভাত কুমারের গল্পেও আমরা দেখি এই প্রবণতা। তার গল্পে অতিরিক্ত ভাবাবেগ নেই, নেই নৈতিক ভাষণও। গল্প এগোয় নিজের গতিতে, শেষ হয় প্রায়শই একটি হালকা অথচ গভীর অভিজ্ঞতায়। পাঠক বুঝতে পারেন গল্প শেষ হলেও ভাব শেষ হয়ে যায়নি, রয়ে গেছে তার রেশ। রবীন্দ্রনাথ নিজেই এই বিষয়টি লক্ষ্য করেছিলেন। তাঁর চিঠিতে প্রভাত কুমারের গল্প সম্পর্কে যে মন্তব্য পাওয়া যায় তা আসলেই এই শিল্পগুণেরই স্বীকৃতি। রবীন্দ্রনাথ লিখেছিলেন, হাসির হাওয়ায় কল্পনার ঝোঁকের পালের উপর দিয়ে পাল তুলিয়া একেবারে হু হু করিয়া ছুটিয়া চলিতেছে। এই বক্তব্য কোনো সাধারণ প্রশংসা নয়। রবীন্দ্রনাথ বুঝেছিলেন প্রভাত কুমারের গল্পে ভার নেই, কিন্তু গভীরতা আছে। আর এখানেই আসে রবীন্দ্রনাথের সঙ্গে মৌলিক তফাৎ কোথায় সেই বিষয়টি। রবীন্দ্রনাথের ছোট গল্প অনেক সময় কল্পনা প্রসূত, প্রতীকী ও দার্শনিক। প্রভাত কুমার সেখানে মাটিতে পা রাখা লেখক, অধ্যাপক
জগদীশ ভট্টাচার্যের মতে রবীন্দ্রনাথের গল্প যেখানে মর্ত ভাগীরথী, প্রভাত কুমারের গল্প সেখানে পার্থিব জীবনের নির্মল প্রতিচ্ছবি। এটাই মোপাসার সঙ্গে তার সবচেয়ে বড় মিল। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নৈতিক অবস্থানহীনতা। মোপাসা যেমন গল্পে বিচারক হন না, প্রভাত কুমারও তেমনি। তিনি চরিত্রদের দোষ গুণ পাঠকের সামনে তুলে ধরেন, কিন্তু সিদ্ধান্ত চাপিয়ে দেন না। পাঠক নিজেই বুঝে নেয় কে ঠিক কে ভুল, কিংবা কেউ পুরোপুরি ঠিক বা ভুল নয়। এই নিরপেক্ষতা, এই অবজেক্টিভ দৃষ্টিভঙ্গি তৎকালীন বাংলা সাহিত্যে বিরল ছিল। তার গল্পের নারী চরিত্রগুলো লক্ষণীয়। তারা দেবী নয়, আবার নিছক ভিকটিমও নয়। তারা সমাজের কাঠামোর ভেতরে বাঁচা সাধারণ নারী, যাদের হাসি আছে, কষ্ট আছে, বুদ্ধি আছে, সীমাবদ্ধতাও আছে। এই বাস্তব নারীর চিত্রায়নও মোপাসার সাহিত্য ভাবনার সঙ্গে সাযুজ্যপূর্ণ। সবশেষে বলতে হয়, প্রভাত কুমার মুখোপাধ্যায়কে বাংলার মোপাসা বলা কোনো অলঙ্কারমূলক খ্যাতি নয়, উপাধি নয়। এটি তার সাহিত্যিক অবস্থানের যথার্থই স্বীকৃতি এবং তার মৌলিক স্বরূপ। তিনি বাংলা ছোট গল্পকে দেখিয়েছেন কিভাবে অতিরিক্ত ভাব, গভীরতা ছাড়াই গভীর মানব জীবন ধরা যায়। আজ